আসসালামু আলাইকুম। আমি মনিরা খানম, প্রভাষক, ভূগোল বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, সবাই মোটামুটি বুঝতে পেরেছ। আর যারা সমস্যা আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, কোনো সমস্যা থাকলে সেটা আমি বুঝিয়ে দিব। সময়ের কাজ সময়ে করতে হবে, যেদিন যে অধ্যায় পড়া হয় সেটা ওইখানেই পড়ে ফেলবে, নয়তো আগাতে পারবে না। আজ পড়ব আমরা পৃথিবীর গঠন। এই পৃথিবীর গঠন, পৃথিবীটা সৃষ্টির আগে উত্তপ্ত গলিত অবস্থায়, বাষ্পীয় অবস্থায় ছিল। আস্তে আস্তে এটা শীতল ও কঠিন ঘনীভূত হয়ে কঠিন স্তরের সৃষ্টি হয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়। সেটা তোমরা তোমাদের পূর্ববর্তী ক্লাসের নবম দশম শ্রেণীর যে বই ছিল, তোমাদের পাঠ্য বই, সেটাতে পড়ে এসেছো। তারপরে এখানে একাদশ শ্রেণীতে যে তোমাদের বইটা আছে সেখানে তোমরা পড়লে আরও বুঝতে পারবে, আরও বিস্তরভাবে জানতে পারবে যে পৃথিবীর গঠনে অনেক তথ্য রয়েছে। তো প্রথমে এই অধ্যায়ের ভূ অভ্যন্তর। ভূ অভ্যন্তরটা কি? ভূপৃষ্ঠে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, মৃত্তিকা, এর নিচের দিকে অভ্যন্তর ভাগে, যেটা আমাদের কারো পক্ষেই সেখানে প্রবেশ করা সম্ভব নয়, কারণ ওইখানে যতই গভীরের দিকে যাওয়া যায় মৃত্তিকার ভূ অভ্যন্তরে, ততই উত্তাপ বৃদ্ধি পেতে থাকে, যে একটা মানুষের শরীর গলে যেতে পারে। এই জন্য কোনো মানুষের পক্ষে সরাসরি ওইখানে প্রবেশ করা সম্ভব নয়। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে কিছু কিছু তথ্য আবিষ্কার করেছেন। এই তথ্য থেকে আমরা জানতে পারি, ভূবিজ্ঞানীরা বিভিন্ন আলোড়নের মাধ্যমে জানতে পেরেছে যে ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করা যায়। যেটা সবচেয়ে উপরের স্তর, যেটা আমরা খালি চোখে ভূপৃষ্ঠে দেখতে পারি, সেটি হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ। একটি দেখো, একটি চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পারবে যে এখানে ভূ অভ্যন্তর ভাগে 3টি অংশ রয়েছে: গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূ অভ্যন্তরের গঠন প্রণালী, বিভিন্ন অবস্থা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে সবচেয়ে উপরে যে স্তরটি, সেটি হলো অশ্বমণ্ডল বা ভূত্বক। তারপরে অশ্বমণ্ডলের নিচের স্তরটি হলো গুরুমণ্ডল, আর ঠিক কেন্দ্রের দিকে যে মণ্ডলটি রয়েছে সেটি হলো কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রের দিকে যে মণ্ডলটি, সেটার পুরুত্ব সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং ভালোভাবে সেটা আয়ত্ত করার চেষ্টা করবে। এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূ অভ্যন্তরের গঠন প্রণালীতে রয়েছে ভূ অভ্যন্তর 3টি স্তরে বিভক্ত। এটার মধ্যে সবচেয়ে উপরের যে স্তরটি, সেখানে রয়েছে কঠিন এবং নমনীয় বা পাললিক শিলা। এখানে একটি রেখা, মোহ বিযুক্তি রেখা দ্বারা এই ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলটি সংযুক্ত রয়েছে, যে কর্নোরডো বিযুক্তি রেখা একটি রয়েছে। এখানে গুরুমণ্ডলের পুরুত্ব রয়েছে 2885 কিলোমিটার। এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আরেকটি রেখা বিযুক্ত করেছে, সেটি হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। সবচেয়ে কেন্দ্রের দিকে যে মণ্ডলটি রয়েছে সেটি হলো কেন্দ্রমণ্ডল। তোমরা দেখতে পাচ্ছ এই কেন্দ্রমণ্ডলের পুরুত্ব সবচেয়ে বেশি। এটার ভিতরের অংশ বাইরের অংশ দুটি রয়েছে। কেন্দ্রমণ্ডল 3486 কিলোমিটার, আর এর বাইরের অংশে রয়েছে 2270 কিলোমিটার, ভিতরের অংশে রয়েছে 1216 কিলোমিটার। এই ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস এটার মধ্যে দেখতে পারবে তোমরা, আরও বিস্তরভাবে আলোচনা করা হয়েছে। এই ভূত্বকে রয়েছে সীমা এবং সিয়াল। এই জন্য এখানে এবং সীমা হলো একটি হলো মহাদেশীয়, একটি মহাসাগরীয় অংশে বিভক্ত। তোমরা সবাই জানো যে সীমা এবং সিয়াল স্তর এই দুটি খুবই গুরুত্বপূর্ণ স্তর, যেটি ভূ অভ্যন্তরের অশ্বমণ্ডল বা ভূত্বকের মধ্যে রয়েছে। এখানে আরও আমরা দেখতে পারি যে এখানে অশ্বমণ্ডলে এই সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই দুইটি উপাদানের গুরুত্ব সবচেয়ে বেশি, আর সীমা স্তরে রয়েছে সিলিকন ও ম্যাগনেসিয়ামের গুরুত্ব। তারপরে এখানে এই কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটা রয়েছে, এখানে নিকেল ও লোহা, এই জন্য এখানে বলা হয় এটা নিফে, এই স্তরের সংক্ষিপ্ত নাম নিফে বলা হয়। তো সবাই এই চিত্রটি প্র্যাকটিস করবে বাসায়, বারবার আঁকার চেষ্টা করবে, তাহলেই তোমরা শিখতে পারবে।
তারপরে আসো পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপে রয়েছে, এখানে দেখো আমরা জানি যে ভূমিরূপ বিভিন্ন উঁচু, সর্ব উঁচু থেকে শুরু করে সর্বনিম্ন, এভাবে স্তর স্তরভাবে বিভিন্ন ভূমিরূপ রয়েছে। আমরা জানি ভূপৃষ্ঠের সর্বোচ্চ যে শৃঙ্গ তাকে বলা হয় পর্বত। এই দেখো সুউচ্চ যে শৃঙ্গটা রয়েছে এটা হলো পর্বত। তারপরে হলো পর্বতের যে ছোট পাহাড়, পাহাড়ের চেয়ে আরেকটু উচ্চতায় কম মালভূমি। তারপর হলো সমভূমি। তারপরে রয়েছে সমুদ্র বা সাগর, মহাসাগর। তো আমরা এই প্রধান প্রধান ভূমিরূপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ যে শৃঙ্গটি রয়েছে এটা পর্বত। এটা কয়েক হাজার মিটার পর্যন্ত সুউচ্চ পর্বত হতে থাকে। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ। এবং এরপর যে প্রায় 1000 মিটার উচ্চতা সম্পন্ন যে ভূমিরূপটি সেটাকে বলা হয় পাহাড়। এবং কয়েকশো মিটার উচ্চতা পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে এটাকে বলা হয় মালভূমি। এবং সমুদ্র সমতলের কাছাকাছি অংশে যে রয়েছে এটাকে বলা হয় সমভূমি। এগুলো হলো আমাদের এই পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। এখন এই ভূমিরূপগুলোর মধ্যে রয়েছে পর্বত। পর্বত কি? সুউচ্চ যে শৃঙ্গটা এটা হলো পর্বত। এই পর্বতকে আবার 5 ভাগে ভাগ করা যায়। এই পর্বতের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠের যে সুউচ্চ পর্বতগুলো রয়েছে এটার মধ্যে ভঙ্গিল বা ভাঁজ পর্বত সবচেয়ে উঁচু পর্বত, এবং এটি স্তরে স্তরে কঠিন এবং পাললিক শিলার সমন্বয়ে গঠিত বলে, যে জায়গায় পাললিক শিলায় গঠিত এই জায়গায় নিচের দিকে নেমে গিয়েছে এবং কঠিন শিলাগুলো উপরে উত্থিত অবস্থায় রয়েছে, এই জন্য ভাঁজের সৃষ্টি হয়। আমরা একটু দেখি, প্র্যাকটিস করে দেখি যে এই যে একটা সমতল পৃষ্ঠ, এটা যখন একদিকে চাপ দেওয়া হয় তখন কি হয়ে যায়, কিছুটা অংশ উপরের দিকে উঠে আসে, কিছুটা অংশ নিচের দিকে নেমে যায়। এই যে একটা স্তরের যে সৃষ্টি হয়, এই যে দেখো একটা স্তরের সৃষ্টি হলো, এই স্তরটা, এই যে সুউচ্চ যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ভাঁজ বা ভঙ্গিল পর্বত। তারপরে রয়েছে স্তূপ পর্বত, যেটা স্তূপের মতো গম্বুজ আকৃতির হয়ে থাকে, সেটাকে বলে স্তূপ পর্বত। ল্যাকুলিক পর্বত, এটাও অনেকটা গম্বুজ আকৃতির হয়ে থাকে। তবে সবচেয়ে উঁচু শৃঙ্গ যে পর্বতটা হিমালয় পর্বত, এখানে রয়েছে আল্পস। তারপরে রয়েছে আরও অন্যান্য যে পৃথিবীর সুউচ্চ পর্বত, এটা ভঙ্গিল পর্বতের অংশে রয়েছে। তারপরে আগ্নেয়, 3 নম্বরে পর্বতের শ্রেণীবিভাগে 3 নম্বরে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এই যে দেখো যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতটা হয়, এটা থেকে লাভা ভস্ম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কি হয়, এটা উত্থিত অংশগুলো যে জায়গায় জমাটবদ্ধ হয় সেখানে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তারপরে রয়েছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। এটিও হলো কি, কোনো সুউচ্চ পর্বত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু পর্বতে পরিণত হয়, সেটাকে ক্ষয়জাত পর্বত বলা হয়। ভূপৃষ্ঠে যে আরও রয়েছে ভূমিরূপগুলোর মধ্যে, এটার মধ্যে রয়েছে পর্বতের পরে আমাদের রয়েছে মালভূমি। মালভূমিকে গঠন প্রণালী ও মালভূমির গঠনকারী শিলাসমূহের অঙ্গসংস্থানের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা যায়। সমভূমি, উন্নীত মালভূমি। সমভূমি আস্তে আস্তে উঁচু হয়ে যে মালভূমি সৃষ্টি হয় সেটাকে সমভূমি, উন্নীত মালভূমি বলা হয়। লাভা গঠিত মালভূমি, আগ্নেয়গিরি লাভা সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি করা হয় সেটাকে বলা হয় লাভা গঠিত মালভূমি। ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, তির্যক মালভূমি। তারপরে রয়েছে সমভূমি। ভূপৃষ্ঠের যে সমভূমিগুলো রয়েছে, এই সমভূমিগুলো সৃষ্টির কতিপয় কারণ রয়েছে। সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে থাকে, ক্ষয়কার্যের ফলে, ভূ আলোড়নের ফলে বিভিন্ন সমভূমি সৃষ্টি হয়ে থাকে। ক্ষয়জাত সমভূমি যে রয়েছে এগুলোর মধ্যে রয়েছে নদী বিধৌত সমভূমি, হিমবাহ সমভূমি, তরঙ্গ কর্তৃক সমভূমি, মরুময় সমভূমি, আর রয়েছে সঞ্চয়জাত সমভূমি। এগুলোর মধ্যে যে বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে পলিবালিক আকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় এটাকে বলা হয়, এগুলো পলি সমৃদ্ধ হয় এবং খুব ঊর্ধ্বমৃত্তিকা হয়। এখানে পলল সমভূমির মধ্যে রয়েছে পাদদেশীয় পলল সমভূমি, তারপরে প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি। তো বদ্বীপ সমভূমির মধ্যে রয়েছে আরও অনেক বিভিন্ন ধরনের সমভূমি। তারপরে রয়েছে হিমবাহ সমভূমি,
লুয়েস সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি, উপকূলীয় সমভূমির মধ্যে রয়েছে যে সমুদ্র সমতলের কিনারে যে অংশের যে সমভূমিটা রয়েছে এটা হলো উপকূলীয় সমভূমি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উপকূলীয় অংশের সমুদ্রের তীরে মহাদেশগুলোর প্রান্তভাগে যে সমভূমি গঠিত হয় তাকে উপকূলীয় সমভূমি বলে। এটা আমরা দেখতে পারি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের উপকূলে সরু ও দীর্ঘ উপকূলীয় সমভূমি এখানে অবস্থিত। তো তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের যে বাকি অংশটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই পড়ে নেবে আর সবার জন্য বাড়ির কাজ থাকবে তোমরা একটা ভূঅভ্যন্তরের গঠন প্রণালীর যে স্তরটা রয়েছে এই স্তরের চিত্রটা তোমরা বাসায় আঁকবে, এটা তোমাদের বাড়ির কাজ। তারপরে রইলো পর্বত, সমভূমি এবং মালভূমি, এই তিনটা শ্রেণীবিভাগ, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।